আচ্ছা, এতদিন কি বললাম যে ভিটামিনস এবং মিনারেলস। ভিটামিনস কি? খাদ্যের মধ্যে স্বল্প মাত্রায় উপস্থিত থেকে দেহের পুষ্টি বৃদ্ধি বিপাকে সহায়তা করে যেসব মৌল তাদের বলা হয় ভিটামিনস। কয় টাইপের ভিটামিনস হয়? ভিটামিনস কয় টাইপের হয়? না, দুই টাইপের। কি কি? তেলের দ্রব্য। জলে দ্রব্য না, দ্রাব্য মানে কি? এই গল্প করবে না কেউ, কারো গল্প করার ইচ্ছা হলে বাড়ি চলে যাও, আর অন্য কাউকে ডিস্টার্ব করবে না। দ্রাব্য কথার অর্থ কি? গুলে যাওয়া। এবার দেখবা কিছু জিনিস আছে তেলে গলে, কিছু জিনিস আছে জলে গলে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি লবণ কিসে গলে? জলে গলে। আর যদি আমি বলি কি বলে ওর নাম, ওটা হলো কর্পূর বা ন্যাপথলিন কিসে গলে? তেলে গলে। তো সেমনি ভিটামিনও দুই প্রকার, একটা তেলে গুলে যায় আর একটা জলে গুলে যায়। এবার তেলে গুলে যায় কয়টা ভিটামিন আছে? 4টা ভিটামিন। কি কি? এ, ডি, ই, কে। আর জলে গুলে যাওয়ার বইগুলোকে বি এন্ড সি। তাহলে এই 6টা ভিটামিন মেইনলি আমাদের জানতে লাগে। আরো কিছু ভিটামিন আছে পি, সি, এফ, ওগুলো লাগে না বেশি। একদম মনে রাখবা যে তেলে দ্রবীভূত ভিটামিনের মধ্যে এই 4টা আছে, এ, ডি, ই, কে, এবং জলের মধ্যে বি এবং সি। একবার রিভাইজ করে নেই। এর রাসায়নিক নাম কি? রেটিনল। কেন? চোখে প্রবলেম বা চোখের রাতকানা রোগ, রাতকানা বলে একটা রোগ আছে, রাতের বেলায় দেখতে পারে না কিছু, তো এই রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আর চোখের মধ্যে থাকে রেটিনা, ওই দিয়ে মনে রাখবা রেটিনল। হ্যাঁ, বাড়িতে একটু খাতাটা খুলে হুড়ুঙের মতো তাকায় আছিস, মনে হয় কিছুই জানি না আমি। খাতায় কিসের জন্য লেখাইছি? আমি বলছি না 10 মিনিট করে দেখবি। কথাটা কি কানে যায়? পড়াশোনা কি করবি বলতো? বারবার আমি কিন্তু বলবো না, করবি কি? ইচ্ছা আছে? ইচ্ছা যদি থাকে তাহলে আমি সহযোগিতা করবো, আদারওয়াইজ ইচ্ছা না থাকলে আমার পক্ষে কেন? আমার ঠাকুরদা আসলেও পারবে না। গেল এ গেল। তাহলে এর অভাবে কোন রোগটা হলো? রাতকানা। আর এই এর আরেকটা নাম আছে, কি নাম আছে? অ্যান্টিজেরোপথ্যালমিক ফ্যাক্টর। অ্যান্টিজেরোপথ্যালমিক ফ্যাক্টর। এই রাতকানা রোগের সায়েন্টিফিক নেম হলো জেরোপথ্যালমা। এই জেরোপথ্যালমা রোগটাকে প্রতিরোধ করার জন্য এর আরেকটা নাম অ্যান্টিজেরোপথ্যালমিক ফ্যাক্টর। তারপরে আসলো ডি ভিটামিন। সব থেকে সোজা ভিটামিন ডি ভিটামিন হলো ক্যালসিয়ামের সাথে রিলেটেড। ক্যালসিয়াম মানে ডি ভিটামিন খেলে আমাদের কি হয়? শরীরের হাড়গোড় শক্ত হয়। তাইলে এর রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম থেকে ক্যালসিফেরল। ওকে, ক্যালসিয়াম থেকে ক্যালসিফেরল। এবার এই ডি ভিটামিন কোথা থেকে সোর্স বা উৎস কোথা থেকে পাওয়া যায় আর কি? প্রধান সোর্স হলো সূর্যের আলো। প্রধান সোর্স সূর্যের আলো। 99% ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায়। এবার ডাইরেক্ট পাওয়া যায় না, চামড়ার দ্বারা আমাদের দেহে সংশ্লেষিত হয়। হ্যাঁ, চামড়া না থাকলে কিন্তু ভিটামিন ডি আসবে না দেহতে, ওটা একটা প্রসিডিওর। তারপরে আর কিছু খাবারের মধ্যে কিছু পাওয়া যায়, যেমন দুধ, ডিম, মাখন, এইসবের মধ্যে অল্প পরিমাণে ডি ভিটামিন পাওয়া যায়। তারপরে আসলো ই এর রাসায়নিক নাম কি? ওই দেখো না, আমি বলছি বারবার 10 মিনিট করে দেখতে। এই 6টারই নাম এখনো মনে নেই, তাহলে বি এর গুলা কি করে মনে করবি বলতো? কি ইয়ের কি? খাতা বের কর, খাতাটা বের কর। মহারাজা বা মহারানী কেউ নাই এখানে। আমি বলছি না, আমি নেক্সট থেকে বলবো না, সবাই খাতা পেন নিয়ে বসো সামনে। কি নাম? টোকোফেরল। টোকোফেরল। হ্যাঁ, ভিটামিন ই এর নাম টোকোফেরল। এবার ভিটামিন ই কার সাথে সম্পর্কিত? আমাদের চামড়ার এবং চুল, চামড়া এবং চুলের স্বাস্থ্য, বা চুল না, চামড়ার স্বাস্থ্যের জন্য কি দরকার? ভিটামিন ই। যে বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, কসমেটিক্স দ্রব্য, ময়েশ্চারাইজার, এইসবের মধ্যে ভিটামিন ই দেওয়া থাকে। তাতে কি হয়? আমাদের চামড়াকে খাতা বের করে তুমি মরা যাবে না, হ্যাঁ, কথা কানে যায় না, এর এক থাপ্পড় বেরোয় যাবে কিন্তু এরপরে। শরীর খারাপ নিয়ে পড়াইতে আসি, ইয়ের কি পাইছো নাকি? বলছি না বেরোলে বেরোয় যায় এখান থেকে, দরকার নেই।
গেল কি হলো? টোকোফেরল। টোকোফেরল কোথায় কার সাথে রিলেটেড? আমাদের চামড়ার সাথে রিলেটেড। চামড়ার হেলদি স্কিন বজায় রাখার জন্য কি দরকার? ভিটামিন ই। বুঝলো? যে কোনো সাবান শ্যাম্পুতে কিন্তু ভিটামিন ই দেওয়া থাকে। তারপরে আসলো ভিটামিন কে। কে এর রাসায়নিক নাম কি? ন্যাপথোকুইনন অর ফাইলোকুইনন। ন্যাপথোকুইনন অর ফাইলোকুইনন। লিখতে লাগবে না খাতাটা, এগুলা তো লিখছিস। গাধা বোকা কি বলবো, কত ধরনের গালি দিব তোকে। আগের দিন কি লিখলি গেলে? ওগুলাই বের কর সামনে। কেন কেন তুই আসছিস ওগুলা? এবার এরপরে যেটা খাতায় লিখবি ওই খাতা যেন এখানে থাকে ভদ্র মতো। থুয়ে আসছি। ইয়ার বললাম ইয়ার কি মারিস না আমার সামনে, ইয়ার কি মারিস না। ইয়ার কি জিনিসটা আমার পছন্দ না একদম। গেল তাহলে তেলে দ্রবীভূত চারটায় গেল। ও হ্যাঁ, কে এর আরেকটা নাম আছে কি? কে কি করে? কে হলো আমাদের ব্লাডের মধ্যে থাকে, ব্লাডের মধ্যে থাকে এবং কি করে? রক্তকে তঞ্চন করতে সহায়তা করে। তঞ্চন কথার অর্থ কি? জমাট বাঁধতে সহায়তা করে। এই জন্য কে এর আরেকটা নাম অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর। তাহলে এখানে দুইটা হিমোরেজিক অ্যান্টি পাইছি আমি। কি? প্রথমটা হলো অ্যান্টি জেরোফথ্যালমিক ফ্যাক্টর এবং কেটা অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর। ওকে, তারপরে নেক্সট আমরা যাচ্ছি হলো তারপরে আসে হলো জলে দ্রবীভূত বি এবং সি। বি কি? বি হলো বি এর যত অনেকগুলো ভিটামিন আছে বি এর মধ্যে, যেমন B1 B2 B3 B4 B5 B6 B7 B9 B12। তাহলে এই সবগুলোকে একত্রে বলা হয় বি কমপ্লেক্স। কি বলা হয়? বি কমপ্লেক্স। একত্রে বলা হয় আমাদের বি কমপ্লেক্স। কয়টা ভিটামিন আছে টোটাল? হিসাব কর কয়টা আছে ফটাফট। 1 2 3 4 5 6 7 9 10 9 12 3 4 5 6 7 8 9 9টা আছে টোটাল। 9টা ভিটামিনকে একত্রে বলা হয় কি? বি কমপ্লেক্স। 9টারই আলাদা আলাদা নাম আছে, তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো আগের দিন লেখাই দিয়েছি। হ্যাঁ, যেমন বল শুভশ্রী। খাতা বন্ধ, খাতা বন্ধ, খাতাটা উল্টায় রাখো। পাবো না মানে না তো, তোরা কি ইয়ে নাকি? ওদের বকা দিব, তোরা কি ইয়ে আবার কমপ্লেন করিস? তুই কবে পড়াশোনা করবি? না, কমপ্লেন করার আগে নিজেকে ঠিক করবি আগে। হ্যাঁ, কমপ্লেন নিজে ঠিক থাকো, তারপরে কমপ্লেন করবে স্যার ওরা ইয়ে করতে আসছে ইয়ে করতে আসছে। হ্যাঁ, এখানে কেউ না, সবাই সমান আমার জন্য। তুমিও যা তুমিও তা, আমি কাউকে আলাদা ভাবে দেখবো না। কিন্তু পড়াশোনা যদি করার হয় আসবি পড়তে, আদারওয়াইজ আসবি না। 2 দিন 3 দিন ধরে একই জিনিস রিভিশন দিয়ে যাচ্ছি, একজন একটা জিনিস এখনো মুখস্থ করতে পারিস না। ওই একটাই মনে হচ্ছে কি? ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আদার্স কিছু পারবি? পারবি না। তার মানে বল B5 এর আরেকটা নাম কি? ভিটামিন B5 এর আরেকটা নাম কি? মানে রাসায়নিক নাম কি? ওই যে গন্ডগোল গুলা খাইছো। পিপি ফ্যাক্টর, কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয় থাকে? B9। B5 কে বলা হয় পিপি ফ্যাক্টর। পিপি ফ্যাক্টর। পিপি ফ্যাক্টরের ফুল ফর্ম কি? পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। এবার পেলেগ্রা রোগ, পেলেগ্রা বলে একটা রোগ আছে, সেই রোগটাকে প্রতিরোধ করার জন্য B5 এর কে বলা হয়ে থাকে পিপি ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট, মনে রাখিস, লিখে দিছি। তারপরে যদি পরীক্ষায় না পাইস আমার কিচ্ছু করার থাকবে না। গেল। তারপরে আছে ভিটামিন B7। ভিটামিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন। আগের দিন বলছি, চুলের শ্যাম্পুর মধ্যে থাকে বায়োটিন, বায়োটিন। তারপরে B9 এর নাম হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, যেটা আয়রন ট্যাবলেটের মধ্যে থাকে, ফলিক অ্যাসিড। গেল। এদিকে পড়াশোনা করবো না, ওদিকে ইয়ে আছে, কি বললি? ট্যাটু করতে আসছে, ইয়ে করতে। নিজের কাজটা তুই ঠিক কর না, কে কি করে তোর দেখার দরকার আছে? ইয়েস আবার কে বললো ইয়েস? তুই নিজের কাজটা ঠিক কর না, তুই নিজের কাজটা ঠিক কর না। ইয়েস বলিস আবার? তোর নিজের কাজ ঠিক আছে? নিজের কাজ ঠিক থাকে তারপরে বলবি ইয়েস। আমার কথা বললো হলো, এগুলো মুখ করবি যেগুলো লিখে দিছি ওগুলো। আর লাস্ট হলো সি, ভিটামিন সি। যে কোনো টক জাতীয় ফলে কি থাকে? ভিটামিন সি। যেহেতু টক জাতীয় জিনিস, টক কথার অর্থ কি আমরা জানি? অ্যাসিড। অ্যাসিডের ধর্ম কি হয়? টক। তাহলে যে কোনো টক জাতীয় ফলে কি থাকবে? ভিটামিন সি। এবার এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। যেহেতু অ্যাসিড তাই অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, তাহলে আর ভিটামিন সি টক জাতীয় ফলে পাওয়া যায়। আর ভিটামিন সি কোন রোগ প্রতিরোধ করে?
স্কারভি, স্কারভি, কার্ভি না, স্কারভি। স্কারভি একটা রোগ যেটাতে কি হয়, দাঁত ক্ষয়ে যায়, দাঁত ক্ষয়ে যায়, দাঁত ক্ষয়ে যায়, সেটাকে রোধ করে কে, ভিটামিন সি। এর আগে ডি ছিল, যে ডি এর অভাবে কোন রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট। বাচ্চাদের হয় রিকেট বা শিশুদের হয় রিকেট, বড়দের কি হয়, অস্টিওম্যালেসিয়া। ওকে, রিভিশন কমপ্লিট। তারপরে আছে কিছু মিনারেলস। মিনারেলস মানে হলো লবণ বা খনিজ মৌল যাদের বলা হয়। যেমন ভিটামিন আমাদের দেহে জরুরি, তেমনি এই মিনারেলস গুলো আমাদের দেহে জরুরি। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, আর কি কি আছে, অ্যালুমিনিয়াম, ফেরাস। ফেরাস এগুলো হলো আমাদের কি বলবো, সালফার, এগুলো হলো আমাদের কি বলবো এটাকে, মিনারেলস, যেগুলো আমাদের দেহে খুব অল্প। কিছু মিনারেলস আছে বেশি মাত্রায় দরকার, কিছু আছে অল্প মাত্রায়। দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বল্প মাত্রিক এবং একটা বহুমাত্রিক। স্বল্প মাত্রিক কোনগুলো, যেগুলো সালফার, মলিবডেনাম, এগুলো হলো স্বল্প মাত্রিক, খুব অল্প পরিমাণে দরকার হয়। আর যেগুলো বেশি পরিমাণে দরকার হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সবসময় আমাদের দরকার হয়, এই জন্য এগুলোকে অতিমাত্রিক মিনারেলস বলা হয়ে থাকে। ওকে, এবার বিভিন্ন মিনারেলসের বিভিন্ন কাজ আছে, সেগুলো একটু পড়ে নিবা, মানে বোঝানোর কিচ্ছু নেই। গেল, আজকে ধরবো আমরা কোষ। টুডেস ক্লাস ইজ কোষ। কোষ মিন্স সেল, সেল। তো এবার এইখানে দেখো একটা কোষ দেখাচ্ছে, ছবি আছে একটা কোষ। কোষটাকে একটা গোল কোষ, কোষটাকে এইভাবে যদি আমি কাটি মাঝ বরাবর, তাহলে আমি ভিতরে এইসব জিনিস দেখতে পারবো। ওকে, কি করলাম, কোষটা একটা বল মনে কর, কল্পনা কর, বলটাকে আড়াআড়ি ভাবে কাটতে হবে। কাটলে কি হবে, বা যখন কোনো তরমুজ আনিস, তরমুজটাকে এই পাশ থেকে এই পাশ কাটবি, দুইটা আলাদা বল হয়ে যাবে, অর্ধবৃত্ত হয়ে যাবে। একটা অর্ধবৃত্তকে নিয়ে যখন আমি দেখবো, তখন আমাকে এরকম একটা স্ট্রাকচার দেখা দিবে। এবার কাটার পরে ভিতরে যেগুলো দেখা যায়, সেগুলোকে বলা হয় কোষের অন্তর্গঠন। আর কোষের ভেতরে যে এগুলো দেখতেছিস, এগুলো বিভিন্ন অঙ্গাণু। আমাদের দেহে যেমন বিভিন্ন অঙ্গাণু থাকে, কোষের ভেতরেও বিভিন্ন অঙ্গাণু থাকে, তাই এগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। আমাদের গুলো মানব অঙ্গাণু, এগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। তাই চাপো তো তুমি, ওকে, একদম কোনা গেল। এবার যদি কোষের অন্তর্গঠনে আমি যাই, প্রথমেই দেখবো এরকম একটা কোষ, তার মিডিলে, একদম মিডিলে নাও থাকতে পারে, কিন্তু মিডিলে এরকম আরেকটা গোলের মতো অংশ দেখা যায়, সেম বলের মতো অংশ দেখা যায়, যার মাঝখানে আবার একটা গাঢ় এরকম দেখা যায়। বোঝা গেল? এরকম এই জিনিসটাকে বলা হয় কোষের মাথা বা নিউক্লিয়াস। কোষের মাথা বা নিউক্লিয়াস। আমাদের হেড যেমন, আমাদের হেড ছাড়া আমরা কি বলবো, 1 মিনিটও বাঁচবো না, তেমনি কোষের মাথা ছাড়া কোষ বাঁচবে না। তা কোষের মাথা কাকে বলবো আমরা? নিউক্লিয়াসকে। বা কোষের মস্তিষ্ক আমরা কাকে বলবো? নিউক্লিয়াসকে। গেল। এবার নিউক্লিয়াসের ভিতরে যে এই যে গাঢ় অংশটা রেড কালারের, এটাকে বলবো কি? নিউক্লিয় ওলাস। নিউক্লিয় ওলাস। বোঝা গেল? নিউক্লিয়াসের কোষের মাথা হলো নিউক্লিয়াস, আবার নিউক্লিয়াসের মাথা হলো নিউক্লিয় ওলাস। নিউক্লিয় ওলাস। ওকে। আর এই যে নিউক্লিয়াসটা, তার চারপাশে যে পর্দাটা আছে, সেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। ওকে। আর তার ভিতরে এরকম সুতার মতো কিছু কিছু থাকে, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। এটাই আমাদের কোষের মেইন উপাদান, যেটা আমাদের কি করবে, বংশক্রমে এই ধর্ম বা তোমার যে ক্যারেক্টার, বৈশিষ্ট্য, সেগুলোকে এক জেনারেশন থেকে পরের জেনারেশনে ট্রান্সফার করতে সহায়তা করে। ট্রান্সফার করতে মানে বহন করতে সহায়তা করে। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন। এই জিনগুলোই কি করে, আমাদের যে বাবার মতো দেখতে হয়েছি, মার মতো দেখতে হয়েছি, এর মতো ক্যারেক্টার, এর মতো হাঁটি, এর মতো হাসি, এইসব ক্যারেক্টারকে বহন করে নিয়ে যায় বাবার থেকে আমার মধ্যে, আমার থেকে আমার বাচ্চা কাচ্চার মধ্যে, এই ক্রোমোজোম গুলো। বোঝা গেল? তাহলে কোষের, যদি আমি বলি কোষের একক, না কোষের একক না, ঠিক বংশগতির একক, বাহক বা ধারক, ধাবক আর কি বলা হয়, তাহলে কাকে বলবো? ক্রোমোজোম। বংশগতির বাহক বা ধারককে বলা হয় ক্রোমোজোম। এবার তারপরে দেখ, নিউক্লিয়াসের গায়ে দেখ, এই যে পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার, এই যে ব্লু কালার, এই একই জিনিস, একটাই থাকে, এগুলোকে বলা হয় গলগি বডি। সেকেন্ড কোষীয় অঙ্গাণু কি? গলগি বডি। গলগি বডি বা গলজি বডি বলা হয়, GOLGI BODY, গলজি বডি। তারপরে আরো কিছু কোষীয় অঙ্গ, যেমন এই যে এটা মাইটোকন্ড্রিয়া, একটু আগে আঁকায় দিলাম, এটাকে মাইটোকন্ড্রিয়া বলে। এই যে ছোট ছোট গুলোকে লাইসোজোম বলে। কিছু আছে বড় আছে,
কিছু বড় আছে সেগুলোকে রাইবোজোম বলা হয়, আরো স্বাভাবিক আরো অনেক কিছু আছে কোষীয় অঙ্গাণু। তাই একে একে আমরা পড়বো। তাহলে কোষ একটা, এবার কোষের যে চারপাশে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় কোষ পর্দা। ওকে, নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ থাকে সেটাকে নিউক্লিয় পর্দা বলা হয়, কোষের চারপাশে কোষ পর্দা। এবার কোষ পর্দা কার মধ্যে থাকে, কোষ প্রাচীর কার মধ্যে থাকে? কোষ প্রাচীরও বলা হয়, কোষ পর্দাও বলা হয়। কোষ প্রাচীর থাকবে, সবসময় মনে রাখবি উদ্ভিদ কোষে বাইরের দেওয়ালটা মোটা হয়, ইটের মতো মোটা হয়, সেই জন্য ওটা প্রাচীর। তাহলে কি উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, আর প্রাণী কোষে থাকে কোষ পর্দা। দুইটা একসাথে কিন্তু কোনো কোষে থাকে না, বোঝা গেল? উদ্ভিদ কোষে থাকবে কোষ প্রাচীর, প্রাণী কোষে থাকবে কোষ পর্দা। তাহলে গেল। এবার বলি যদি আমি সেল কাকে বলে, সেলের যদি আমি সংজ্ঞাতে আসি, কি লেখা আছে? আবরণ বেষ্টিত প্রোটোপ্লাজম যুক্ত স্বপ্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবনিক কাজের ক্রিয়ামূলক একককে কোষ বলা। এবার এখানে প্রোটোপ্লাজম কথার অর্থ জানিস? এই যে কোষীয় অঙ্গাণুগুলো যে জলের মতো বা জেলির মতো অংশের উপরে ভেসে থাকে, সেই জেলির মতো অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, কোষীয় অঙ্গাণুগুলো, এই একটা কোষ, এখানে একটা কোষীয় অঙ্গাণু, এগুলো একটা জেলির মতো তরলের মতো দেখতে, কিন্তু তরল না, জেলির মতো দেখতে একটা জিনিসের উপরে ভাসমান অবস্থায় থাকে। এই জেলির মতো দেখতে অংশটিকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে কি বলছে? আবরণ বেষ্টিত, আবরণ কি বললাম? কোষ পর্দা বা কোষ প্রাচীর থাকবে, দুই ধরনের আবরণ থাকে। প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম থাকবে উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল মানে এই কোষটা যখন প্রজনন করবে অটোমেটিক দুইটা হয়ে যাবে, আবার এটা করবে যখন এটা দুইটা হয়ে যাবে, বলো? এইভাবে কোষ প্রজনন করে, বোঝা গেল? একটার থেকে দুটা, দুটার থেকে চারটা, চারটার থেকে আটটা, এইভাবে করে কিন্তু। হ্যাঁ, বর্গ হিসাবে ও প্রজনন করে, বাড়ে আর কি, তাই ও অটোমেটিক বাড়ে, কারো প্রয়োজন হয় না, গেল? ওই জন্য বলা হয়েছে স্বপ্রজননশীল। তারপরে কি? জীবদেহের গঠনমূলক ও জৈবনিক কার্য ক্রিয়ামূলক একককে। এবার জীবদেহের গঠনমূলক, জীবদেহের মধ্যে যদি কোষ না থাকে তাহলে জীবদেহ গঠন হবে না। তুই লম্বা হবি না, তুই বড় হবি না, তুই বুড়া হবি না, তুই জন্মাবি না। তাহলে গঠন তৈরি করতে কি দরকার? কোষের দরকার। আর কি? কার্যের ক্রিয়ামূলক। কার্য মানে বিভিন্ন কার্য, যেমন কি আমরা যে সকালে উঠে বাথরুম করি, তারপরে মনে কর ঘাম বেরোচ্ছে দৌড়ালে, এই যে এইগুলো হলো এক ধরনের কার্য। এই কার্যগুলো কে করে? কোষ করে। প্রত্যেকটা কোষের আলাদা আলাদা কাজ থাকে, তাহলে এই একককে বলা হয় কোষ। ওকে, কোষের সংজ্ঞা লাগবে না, কোনোদিনই আসবে না, খালি দেখে রাখ। তাহলে এইটুকু কি বললাম? আবরণ বেষ্টিত কয় ধরনের আবরণ আছে? কোষ পর্দা ও কোষ প্রাচীর। স্বপ্রজননশীল প্রোটোপ্লাজম যুক্ত জীবদেহের গঠনমূলক ও জৈবনিক কার্যের ক্রিয়ামূলক একককে কোষ বলা হয়। এছাড়া এবার কোষের ভিতরে যেসব ছোট ছোট অঙ্গাণু বিদ্যমান তাকে বলা হয় কোষীয় অঙ্গাণু, যেটা বললাম একটু আগে। যেমন উদাহরণ যদি বলে কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, গলগি বডি। ওকে, এগুলো হলো কোষীয় অঙ্গাণুর উদাহরণ। যাইতে লাগবে না, বসে থাক। ডেইলি তোর কি স্কুলে কয়টা বাজে? বাড়ির থেকে ফোন করতে বল আমাকে, তারপরে জানি না আমি ছাড়বো না, কথা গেছে কানে। তো স্কুল যাইতে লাগে তুই আমাকে আগে বলছিস? তোর স্কুলের মাস্টারকে আমাকে ফোন করতে বলি, তারপরে ছাড়বো, আদারওয়াইজ আমি পারবো না। না পছন্দ হইলে বসে থাক কোনায় গিয়ে, আমি পারবো না দিতে। পড়া দিতেই ভালো করে আমি ছেড়ে দিতাম, দিবি না পড়া, আমি ওইভাবে অত্যাচার করবো, কিচ্ছু করার নেই। স্কুল গিয়ে তুমি বড় ইয়ে হয়েছো। কোন স্কুলে পড়িস তুই? মাদারলাট। কয়দিন ক্লাস হয় স্কুলে? কি ক্লাস আছে? প্রথম ক্লাস কি আছে? একটা মারি অঙ্ক ইংলিশ, সেটাই জানো না তুমি? ক্লাসে যাবা তুমি? হ্যাঁ, ক্লাসে যাবা। আমাকে আমাকে কি মনে হয় নাকি? তাহলে যে কোষ আবরক কি থাকে? কোষ প্রাচীর এবং কোষ পর্দা। কার মধ্যে থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, প্রাণী কোষে কোষ পর্দা। আর বাকি যে অংশগুলো আছে, মানে কোষ নিউক্লিয়াস ছাড়া বাকি যে অংশ আছে সেগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট। ফুটা ফুটা জায়গাগুলো কোষের মধ্যে ছিদ্র থাকে, সে উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, ওটা দিয়ে এক কোষের সাথে আরেক কোষের সংযোগ রক্ষা করে। এবার প্রোটোপ্লাজম যেটা বললাম থকথকে জেলির মতো অংশ, সেটা কি? একটা সজীব অংশ। সজীব মানে ওর মধ্যে জীবন আছে,
জীবন আছে না মানে সজীব অংশ আর কি, নড়াচড়া, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে যখন আমি নিউক্লিয়াস থেকে বাদ দিব তখন হয়ে যাবে সাইটোপ্লাজম। ওকে, আগে অনেক প্রথম ক্লাসে বলছি সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত, একটোপ্লাজম, এন্ডোপ্লাজম। হ্যাঁ, একটোপ্লাজম কোনগুলা? এই একটা কোষ, কোষ ওয়াল বা কোষ পর্দার গায়ে লাগানো সাইটোপ্লাজম গুলোকে বলা হয় একটো। হ্যাঁ, একটো, সরি একটো না, হ্যাঁ এটা বাইরে, বাইরে হলে একটো, হ্যাঁ বাইরে, এটাকে একটো। আর ভিতরের দিকের গুলোকে বলা হয় এন্ডো। এন্ডো মানে ভিতরে, মনে রাখবে। আর বাইরের দিকে যেগুলো হলো কোষ পর্দা সংলগ্ন প্রোটোপ্লাজম গুলো থাকে সেগুলোকে বলা হয় একটোপ্লাজম। আর কোষ পর্দার সাইডে ভিতরে মাঝখানে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এন্ডোপ্লাজম। ওকে, নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসকেও ভাগ করা হয়, কি ভাগ দিছে এখানে, নিউক্লিয়াসকে ভাগ করা হয় সোজা সাপটা কথা। এক হলো নিউক্লিওলাস, মাথার যেটা নিউক্লিয়াসের মাথা, তারপরে কি ক্রোমোজোম, ক্রোমোজোম থাকে ওর মধ্যে, আর কি থাকে ওই নিউক্লিয়াসের মধ্যে একটা থকথকে জেলির মতো অংশ থাকে, যেটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। বুঝলো, এটাকে সাইটোপ্লাজম বলবো, এটাকে নিউক্লিওপ্লাজম বলবো। আর কোষ অঙ্গাণু বললাম যে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে, পর্দাবিহীন, তার মধ্যে যে পর্দাবিহীন, পর্দাবিহীন মানে যার বাইরের আবরণ থাকে না। দুই ধরনের কোষ অঙ্গাণু থাকে, পর্দাবিহীন এবং পর্দাযুক্ত। আর একটা কি দ্বিপর্দাযুক্ত। দ্বিপর্দা বলতে এরকম বাইরের পর্দা ভেতরের পর্দা, একটা আছে এরকম একটাই পর্দা, আর একটা আছে পর্দাবিহীন। তাহলে পর্দাবিহীন যদি বলি তাহলে কে কে আসে? রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল। আর যদি একক পর্দা মানে একটাই পর্দা কার আছে? গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজম। আর দ্বিপর্দাযুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, মনে রাখবে। এই প্লাস্টিড আবার প্রাণী কোষে থাকে না, কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে। এবার আসলে প্রথমে আসি কোষ পর্দা বা সেল ওয়াল, সরি কোষ প্রাচীর বা সেল ওয়াল। প্রাচীর মানে ওয়াল আমরা জানি, তাহলে সেল ওয়াল প্রথমে আমরা যে জিনিসটা পড়বো, কোষের বহির আবরণ, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। কার মধ্যে থাকে? উদ্ভিদ কোষের মধ্যে থাকে। তাহলে কি ব্যাকটেরিয়া, ছত্রাক ও উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে অবস্থিত মৃত, পুরু এবং শক্ত দৃঢ় আবরক স্তরকে বলা হয় কোষ প্রাচীর। এবার কোষ প্রাচীর কিন্তু মৃত হয়, কোষ পর্দা সজীব হয়, মনে রাখবি। দুইটা পার্থক্য কিন্তু হয়ে গেছে, কি কি বলতো? কোষ প্রাচীর এবং কোষ পর্দার দুইটা পার্থক্য আমি বলছি, বল। ক্লাসে মনোযোগ করি, আমি দেখবো, বল বল, তাহলে তোদেরও কান ধরাবো আছে কিন্তু। অবশ্যই ট্রাই করার জন্যই বলছি, ট্রাই করার কি, বল। কোষ পর্দা থাকে হলো উদ্ভিদ কোষে, আর কোষ প্রাচীর, না কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে, আর কোষ পর্দা থাকে প্রাণী কোষে। আর এখনই বললাম, হ্যাঁ ওই যে কোষ প্রাচীর থাকে মৃত, আর কোষ পর্দা থাকে জীবিত, সজীব। সজীব। ওকে, থ্যাংক ইউ, গুড। ক্লাসে মনোযোগ রাখো, পারবা, বসো, মনোযোগ রাখো ক্লাসে। বারবার করে ফাজলামো মারার জন্য আসিস না, 2 ঘন্টা আসলাম, 4 ঘন্টা সময় কাটা দিয়ে গেলাম। গলা খারাপ 2 দিন থেকে, বলতে কালকে সারাদিন ধুলা খাইছি, তারপরে সকালবেলা ঘুম হয়নি, আমি রাত্রি 3টার দিকে ঘুমাইছি, ঘুম না করে এসে মাথা ব্যথা নিয়ে পড়াচ্ছি। আর কি মারতেছিস নাকি? পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিবি না, আবার স্কুলের বাহানা দিবি। তুই আমাকে কোনো বাহানা দিবি না, যদি বাহানা দেওয়া তোর বাবাকে বলবি, আমাকে ফোন করে, মাস্টারমশাই এরকম ব্যাপার, ছেড়ে দেন বেটাকে, আমি ছেড়ে দিব। আদারওয়াইজ কোনো বাহানা আমি তোর শুনবো না। তাতে পড়তে ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। সোজা কথা, কানে গেল কথা। স্কুল যাবে ও, কয়দিন স্কুলে গেছিস? তোর স্কুলে আমি একদিন যাবো, গিয়ে দেখে আসবো কয়টা তোর খাতায় অ্যাটেন্ডেন্স আছে, দেখে আসবো। তো বাহানা মারে গেল। তাহলে কি মৃত হলো কোষ প্রাচীর, সজীব হলো কোষ পর্দা, দুটা পার্থক্য হয়ে গেল। এইভাবে পার্থক্যগুলা আমি কি বলছি, প্রত্যেকটা কথা যদি মনে হয় যে আমি লিখে রাখবো, লিখে রাখো। হ্যাঁ, পরের দিন ধরলে যাতে পাও সেরকম করে লিখে রাখতে হবে। আমি বলি না যে ডাইরেক্ট লিখতে লাগবে, খালি পয়েন্টটা করে রাখ। কোষ প্রাচীর, কোষ পর্দা একদিকে করলি, কোষ প্রাচীর মৃত, কোষ পর্দা জীবিত বা সজীব। কোষ প্রাচীর কি থাকে? উদ্ভিদ কোষে থাকে, কোষ পর্দা প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এইভাবে লিখে রাখ। সম্পূর্ণ লিখতে হবে না, তুই খালি জাস্ট পয়েন্টটুকু লেখ, তাহলেই তোর মনে থাকবে। আমি ওইভাবে সময় নষ্ট করার পক্ষপাতী। লেখ, এই পাশে লেখ কোষ পর্দা, এই পাশে লেখ প্রাচীর।
লিখে প্রথমে লেখ কোষ পর্দা কি সজীব, এই পাশে লেখ মৃত, এই পাশে লেখ কোষ পর্দা থাকে কোন কোথায় উদ্ভিদ প্রাণী কোষে, এটা থাকে উদ্ভিদ কোষে। খালি এইটুকু কথা করে লিখে রাখ, বাকিটা তুই নিজেই বানায় লিখতে পারবি পরীক্ষার হলে। বোঝা গেল? পারবি তো? আশা করি পারবি। আশা করি কি পারার তো কথাই, এইটুকু যদি জ্ঞান না হয়ে থাকে তাহলে 9-এ উঠিস না, পড়িস না। বোঝা গেল? এরপরে আরো আসবে, যেটা যখন যখন যেটা আসবে, বা তোরও যদি কোনোটা মনে হয় আমি বলতে ভুলে গেছি, তোর যদি মনে হয় এটা পার্থক্য হবে, তুই লিখে দিবি পরপর। বোঝা গেল? এইটাকে খাতাটা আমি ফাও খুলতে বলিনি, খাতাটা তুমি নিজে কি বুঝতেছো সেটা লেখার জন্য বলছি। আমি কি বলতেছি সেটা তো আমি আমার মতো বলেই যাব, তোর কিভাবে লিখলে সুবিধা হবে ওই হিসাবে লিখবি। গেল? এইবার একটা কোষ প্রাচীর, তাকে যদি আমি এদিকে দেখ, লেখা হলে এদিকে দেখ, এই একটা লেখার পরে আবার ওইদিকে কি উৎসাহ, এদিকে দেখ, এই একটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর প্রথমে আমি কি বললাম মৃত, তার মানে কোষ প্রাচীরের মধ্যে যেসব জিনিসগুলো থাকবে সবগুলোই মৃত জিনিস থাকবে। হ্যাঁ, মৃত জিনিসের মধ্যে কি থাকে? সেলুলোজ, কাইটিন, এইসব জাতীয় জিনিস। বোঝা গেল? এগুলো কি মৃত হয়। তা এই একটা কোষ প্রাচীর, এই একটা কি কোষ বলতো? এটা কিসের কোষ? প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। যখনই গোল ছাড়া অন্য স্ট্রাকচার হলে সেটা উদ্ভিদ কোষ, আর গোল হইলে সেটা প্রাণী কোষ। তা এই যদি একটা কোষ, এই যে এইটা হলো কোষ প্রাচীর, এই যে সবুজ, হ্যাঁ, কাইটিন ও সেলুলোজ নির্মিত, কাইটিন ও সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। হ্যাঁ, লিখে রাখ, কোষ প্রাচীরের নিচে লেখ কাইটিন এবং সেলুলোজ নির্মিত। আর কোষ পর্দাটা পরে আসতেছি। ওই যে ওরা হলো রাজার বেটারা, দেখছিস রে? হ্যাঁ, আইসে না দেখলে আমার এটা করলে কি আমার সুবিধা হবে বলতো? হ্যাঁ, আমি পাস করে 100 নম্বর পাবো না তুই পাবি, তাইলে কার সুবিধা হবে? কাইটিন, সেলুলোজ, লিগানিন, এই যে সুবেরিন, এগুলো লিখতে পারিস, আর দুইটা হইলে হবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি এই যে কোষ, এই যে নীল দিয়ে যেগুলো আমি পয়েন্টিং করছি সেগুলো হলো কোষ প্রাচীর। তা এটাকে যদি আমি বড় করে দেখি, এরকম একটা স্ট্রাকচার দেখবো, দ্বি একক পর্দা যেটা বলবো, এই একটা বাহির পর্দা, একটা অন্তর পর্দা থাকে। হ্যাঁ, অন্তর পর্দা কোনটাকে বলবো? যেটা কোষের দিকে, ভেতরের দিকে, মানে এই যে এটাকে অন্তর পর্দা বলবো, আর এটা বাহির পর্দা। কোষের ভেতরের দিকে যেটা সেটা অন্তর পর্দা, আর বাইরের দিকেটা বহির পর্দা বা বহির প্রাচীর। এবার এই কোষ প্রাচীরকে 3টি ভাগে ভাগ করা হয়, এক হলো মধ্য, এক প্রাথমিক এবং এক গৌণ। প্রাথমিকটাকে বলা হয় অন্ত, আর গৌণটাকে বলা হয় বহি, আর তার দুইটার মাঝখানে থাকে মধ্য। বোঝা গেল? এবার মধ্যপর্দাটা কি বলা হয়? মধ্যপর্দাটা আরেকটা নাম হলো ল্যামেলা। উদ্ভিদ কলার দুটি কোষের মধ্যবর্তী স্থানে এই যে একটা কোষ প্রাচীর, অন্ত বহি, এর মাঝখানের অংশটাকে বলা হয় ল্যামেলা। আর এইদিকেই দেখ, এখন খাতায় লিখতে বললাম যখন খাতায় লিখে যাচ্ছে, যতটুকু দরকার ওইটুকুই লেখ। খাতায় যদি লিখে যাস তাহলে আমি এখানে ফেদলা পারে লাভ কি হলো? তাহলে এই যে দুইটা পর্দা, একটা বহি একটা অন্ত, এই দুটার মাঝখানের অংশটাকে বলা হবে মধ্য বা ল্যামেলা। কি বলা হবে? মধ্য বা ল্যামেলা। কি দিয়ে তৈরি? মূলত ক্যালসিয়াম পেকটন হবে, ম্যাগনেসিয়াম এবং কয়েক প্রকার প্রোটিন দ্বারা গঠিত। গেল? তারপরে কি প্রাথমিক? প্রাথমিকটাকে বলা হয় বাইরের দিকের, মানে বহিঃপর্দা যেটা, সেটাকে বলা হয় প্রাথমিক পর্দা। কি? মধ্য ল্যামেলার উভয় পাশে প্রাচীর গঠিত। এটা ভুল আছে এখানে, উভয় পাশে না, বহির পাশে। হ্যাঁ, উভয় পাশে এটা হবে না, বহির দিকে। মনে কর মধ্য ল্যামেলা, এটা বাইরের দিক, এটা কোষের ভেতর মনে কর, তাহলে এই বাইরের দিকে যে প্রাচীরটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রাথমিক, আর ভেতরের দিকে যেটা তৈরি হয় সেটাকে বলা হবে গৌণ। ওকে, এবার প্রাথমিকটা কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগানিন, সুবেরিন, এই জাতীয় জিনিস দিয়ে গঠিত হয়। আর গৌণটা কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ, ওটাও একই। যেহেতু কোষ প্রাচীর একটাই তো জিনিস না, ওর খালি ভাগ 3টা আলাদা স্তরে ভাগ করা হয়েছে, তার সবগুলোই একই জিনিস দিয়ে তৈরি হবে। হ্যাঁ, তাহলে কোষ প্রাচীর গেল, এটা বেশি অতটা
মানে ইম্পর্টেন্টও না। এই যে একটা কোষ প্রাচীর, এই একটা বহিঃপর্দা মনে করো, এই একটা অন্তঃপর্দা, এর মাঝখানে ফাঁকা অংশটাকে বলা হয় মধ্য ল্যামেলা। ওকে, তারপরে আসলো প্লাজমোডেসমাটা। এই যে কিছুক্ষণ আগে বললি যে ফুটা ফুটা গুলা কি, ফুটা ফুটা গুলাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই যে এবার কি, এই একটা কোষ, পাশেই আর একটা এরকম কোষ থাকে। হ্যাঁ, এবার এই দুইটা কোষের মাঝখানে তো ইয়ে নেই, যোগাযোগ রক্ষা করার কোনো ব্যাপার নেই, তখন কি হয়, মাঝে মাঝে ফাঁকা এরকম সৃষ্টি হয়। উপরে আর একটা কোষ আছে মনে কর, এই যে ফাঁকাগুলো, এই ফাঁকাগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। হ্যাঁ, এরা কি করে, এই যে এই কোষের সাইটোপ্লাজম, এই কোষের সাইটোপ্লাজম, এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করে। এর কাজ কি, বিভিন্ন কোষীয় সাইটোপ্লাজমের সাথে সংযোগ রক্ষা করা। কার, প্লাজমোডেসমাটা। বোঝা গেল, প্লাজমোডেসমাটা। এবার লাস্ট জিনিসে আসি যে কোষ প্রাচীর, আবার এই প্লাজমোডেসমাটাটা কোষ প্রাচীরের মধ্যেই থাকে। তার মানে কোষ প্রাচীরের মধ্যে থাকে মানে, তার মানে কি, কোষ প্রাচীর কোথায় থাকে আমাদের, উদ্ভিদ কোষে। তার মানে প্লাজমোডেসমাটাও উদ্ভিদ কোষেই থাকবে, প্রাণী কোষে থাকবে না। আরো একটা পয়েন্ট হয়ে গেল, কোষ প্রাচীরে প্লাজমোডেসমাটা থাকে, কোষ পর্দাতে প্লাজমোডেসমাটা থাকে না। প্লাজমোডেসমাটা থাকে, থাকে না। প্লাজমোডেসমাটা কোষ প্রাচীরে থাকে কেন, কারণ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর যেহেতু থাকে, আর কোষ প্রাচীরের মধ্যেই থাকে প্লাজমোডেসমাটা বা ফুটো, একটা ফুটা থাকে। গেল, এবার কিছু কাজ আছে কোষ প্রাচীরের, কিছু কাজ আছে। কি কাজ আছে, কোষের প্রোটোপ্লাজম এবং কোষ পর্দা। প্রথম কাজ কি, আমাদের দেহের যে চামড়াটা, আমাদের দেহের সব থেকে বহি আবরণ কি, চামড়া। চামড়ার কাজ কি, আমাদের দেহের ভিতরের জিনিসগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, তাই তো। চামড়া না থাকলে কি হলো, এই জায়গাটা তো খুলে যাবে, মাংসটা বেরোয় আসবে, মাংসের মধ্যে কি হবে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো জন্মাবে, তাহলে কি আমার ক্ষতি হবে। তাহলে আমার প্রথম কি, উপরের যে আবরণ বা কোষ প্রাচীর, সেটার কাজ কি, কোষটাকে বাইরের আঘাতজনিত কারণ থেকে রক্ষা করা। গেল, ফার্স্ট কাজ এটাই, বাইরের আঘাতজনিত কারণ থেকে রক্ষা করা। দেওয়াল আমরা কেন দিই, এই যে ঘরের চারপাশে দেওয়াল তো নাই দিতে পারতাম, আমরা তো নিচে থাকি, উপরে মাথার বৃষ্টি আসার জন্য ছাদ দিতাম। পাশের দেওয়ালগুলো আমরা কেন দিই, যাতে হাওয়া না ঢোকে, চোর না ঢোকে। এগুলোকে বলা হয় বহিরাগত, কি বলবো, বহিরাগত আঘাত। বহিরাগত আঘাত থেকে রক্ষা করে কে, কোষ প্রাচীর। সেম কাজ কোষ পর্দাও করে। তারপরে কি, কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এই যে কোষের সাইজটা দেখতে এরকম হবে নাকি এরকম হবে, এটা নির্ভর করে কার উপরে, কোষ প্রাচীরের উপর। চারকোনা হবে, হেক্সাগোনাল হবে, গোল হবে না পেন্টাগোনাল হবে, হ্যাঁ, ডায়াগোনাল হবে না বাইগোনাল হবে, সবগুলোই কিসের জন্য, কার জন্য হয়, কোষ প্রাচীরের জন্য হয়। তারপরে কি, এই কোষকে আকৃতি প্রদান করা, সেম জিনিসই, কোষকে আকৃতি দেয় একটা, যে এটা পেন্টাগোনাল শেপ হবে, এটা গোল শেপ হবে। প্লাজমোডার, তারপর লাস্ট কাজ হলো প্লাজমোডেসমাটার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে সংযোগ রক্ষা করা, এটা প্লাজমোডেসমাটার কাজ। তাহলে এটা হলো কাজ হলো সব থেকে সোজা। তাহলে কি, বাইরের আঘাত থেকে রক্ষা করা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, গেল। তারপরে কোষের আকৃতি দান করা এবং বিভিন্ন কোষের মাধ্যমে, বিভিন্ন প্লাজমোডেসমাটার মাধ্যমে বিভিন্ন কোষের সাথে সংযোগ রক্ষা করা। বুঝা গেল, ক্লিয়ার, জোরে বল, ক্লিয়ার। তারপরে আসবো আমরা কোষ পর্দা। কোষ পর্দা কোথায় থাকে, কাদের মধ্যে থাকে, প্রাণী কোষের মধ্যে থাকে কোষ পর্দা। এতক্ষণ বললাম কোষ প্রাচীর, ওগুলো পরে হবে, আমি বললাম তো এগুলো আসবে আস্তে আস্তে, যত পড়বো ওগুলো আসবে। এখন বেশি বই যেটা বলতেছি সেটা পড়, বই খুলতে হবে না। বই পড়ে এসে আমাকে বলবি কথাটা, তারপরে তুই বই এখনো ধরিসই নাই, পিনোসাইটিস বুঝবি কি জিনিস, আমি বললাম না, যেটা বলতেছি সেটা পর, আস্তে আস্তে সবই ঢুকবে। সবসময় কি বলতো, কাজ আমরা যখন একটা শুরু করি, সোজা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে কঠিনে যাই। অঙ্ক যখন করি, সোজা অঙ্কটা প্রথমে করি, তারপরে কঠিন অঙ্কগুলোতে যাই। হ্যাঁ, ডাইরেক্ট গিয়ে কঠিন অঙ্ক ধরলে পারবি, সেই জন্য অত নিজেকে জ্ঞানী দেখাইতে হবে না, যেটা বলতেছি সেটা পড়ে যাও, সব আসবে ওর মধ্যে। যা তারপরে যদি না আসে, সেই কোশ্চেনটা নিজের মাথার মধ্যে রাখ, লাস্টে বলবি, লাস্টে আমি বুঝাই। ওকে,
তারপরে কি কোষ পর্দা, যেটাকে পর্দার কথার অর্থ ইংরেজিতে বলা হয় মেমব্রেন। এর আগে একটা প্রাচীর ছিল ওয়াল, এটাকে বলা হয় মেমব্রেন। মেমব্রেন মানে পর্দা। যেমন ওই যে অবিশ্রবণ অবিশ্রবণ চিৎকার করিস, অবিশ্রবণে কি দরকার? একটা মেমব্রেন দরকার, অর্ধভেদ্য পর্দা দরকার। কি বলছে? সকল সজীব কোষের। এবার উদ্ভিদ কোষ মৃত হইতে পারে, সজীব হইতে পারে, কিন্তু প্রাণী কোষ সর্বদা সজীব হবে। বুঝা গেল? ওই জন্যই বলছে কি সকল সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে সূক্ষ্ম স্থিতিস্থাপক এবং সজীব প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত পর্দাকে বা ভেদ্য পর্দাকেই বলা হয় কোষ পর্দা। ভেদ্য মানে কি? জল লবণ দুইটাই আদান প্রদান করে। এক্সাম্পল স্বরূপ বলি, যদি আমাদের চামড়া, চামড়া থেকে কি ঘাম বেরোয়? ঘাম বেরোনো মানে কি? জল লবণ দুইটাই বেরোলো। বোঝা গেল? জলটা হলো দ্রাবক আর লবণটা হলো দ্রাব্য, দুটাই বেরোলো। ভেদ্য মানে যে পর্দার মাধ্যমে দ্রাবক এবং দ্রাব্য দুটাই বেরোবে সেই পর্দাকে ভেদ্য পর্দা বলা হয়। অর্ধভেদ্য মানে কি? যে পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবক বেরোবে, দ্রাব্যটা বেরোবে না, মানে জলটা বেরোবে লবণটা বেরোবে না, সেটাকে অর্ধভেদ্য পর্দা বলা হয়। বোঝা গেল? আর ভেদ্য মানে সব বেরোয় যাবে ওর মধ্যে দিয়ে। কোষ, এবার কোষ পর্দা, যদি আমি কোষ পর্দাকে একটা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে কি এরকম একটা গঠন দেখতে হবে। আর দ্যাটস কল ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। কোষ পর্দাকে যদি আমি কি বলবো, ওটাকে ওই মোবাইলকে হরাইজন্টালি বলে না, এইভাবে নিলে হরাইজন্টালি, এইভাবে যদি ধরি সেটাকে বলা হরাইজন্টাল, এইভাবে ভার্টিক্যাল। হ্যাঁ, এটাকে হরাইজন্টাল, এটাকে ভার্টিক্যাল। তা হরাইজন্টালি যদি এইভাবে থেকে এইভাবে কাটিস তাহলে এরকম একটা গঠন দেখতে পাওয়া যাবে। এই গঠনটাকে দেখতে অনেকটা কি জলের কোনো একটা তরলের মধ্যে প্রোটিন গুলো ভাসমান অবস্থায় থাকে, সেই জন্য এটাকে বলা হয় তরল মোজাইক মডেল অর ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক, ফ্লুইড মানে তরল, মোজাইক, মোজাইক কথার অর্থ কি? দেখবি পাকার মধ্যে এরকম লাল, সবুজ, নীল এরকম করে। এই যে পাকা যে ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে এইটুকু মনে কর লাল, এই টাইলসটা সবুজ, এই স্টাইলটা হলুদ, এইভাবে করাকে এটাকে বলা হয় মোজাইক। হ্যাঁ, এই যে দেখতে অনেকটা দেখ না, যে নীল লাল হলুদ মিশ্রণ, এই জন্য এটাকে বলা হয় তরল মোজাইক মডেল। এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা পরীক্ষায় দেয় যে কোষ পর্দার তরল মোজাইক মডেলটি বর্ণনা করো। বর্ণনা করা মানে কি? কোষ পর্দার যে গঠন সেটাকে বর্ণনা করলো মানেই তরল মোজাইককে বর্ণনা করা। হ্যাঁ, এবার কি বিজ্ঞানী সিঙ্গার এবং কে নিকোলসন, সিঙ্গার আনা, সিঙ্গার এবং নিকোলসন, সিঙ্গার আনা কিন্তু, হ্যাঁ, সিঙ্গার এবং নিকোলসন কত খ্রিস্টাব্দে? 1972 কোষ পর্দার এই যে ফ্লুইড মোজাইক মডেল সেটা প্রত্যাবর্তন করেন। এবার এর মধ্যে কি থাকে? 80% থাকে ফসফোলিপিড, 50% থাকে প্রোটিন, আর অল্প পরিমাণে কার্বোহাইড্রেট নিয়ে এই কোষ পর্দাটা গঠিত। এর আগেরটা কি ছিল? পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দিয়ে তৈরি। মানে কোষ পর্দা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড, প্রোটিন এবং অল্প মাত্রায় কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। কত পার্সেন্টেজ ওটা মনে না রাখলেও হবে। এবার এই যে ফসফোলিপিড, এই যে পুরো অংশটা, এই যে এগুলা আর এগুলা, মানে এরকম আসছে এরকম আসছে, এগুলোকে বলা হয় ফসফোলিপিড। বুঝলি তো? এই যে এটা আর এটা, এগুলোকে বলা হয় ফসফোলিপিড। এবার এই ফসফোলিপিডের মধ্যে দেখ, এগুলোকে প্রোটিনের দানা বলা হয়। এগুলো দেখ গাঁথা অবস্থায় আছে না, এরকম গাঁথা অবস্থায় আছে না? ওটা বলছে যে ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো আছে। গাঁথা অবস্থা মানে দেখে যে লাল নীল আছে, তা মোজাইকের মতো দেখতে হয়, এই জন্য এই জিনিসটাকে বলা হয় তরল মোজাইক মডেল। এবার এই যে ফসফোলিপিডের এই মাথা একটা আর এই মাথা একটা, দুই মাথা দুই ধরনের, দুই মাথার দুইটা নাম, একটাকে হাইড্রোফোবিক বলা হয়, একটাকে হাইড্রোফিলিক বলা হয়। ফোবিক, ফোবিক কথার অর্থ কি? ফোবিয়া, কোন রোগের রোগ, ম্যাক্সিমাম অনেক ধরনের রোগ হয়, যেমন উঁচুর থেকে দেখলে অনেকের ভয় লাগে। হ্যাঁ, এটা একটা রোগ, রোগটার নাম ভুলে গেলাম, কিন্তু ওটাকে বলা হয় ফোবিয়া। ফোবিয়া মানে ভয়, কোনো কিছুর থেকে ভয়, সেটা ভূতের থেকেও হইতে পারে, উঁচুর থেকেও হইতে পারে, জলের থেকেও হইতে পারে, আদার্স কোনো কারণ থেকেও হইতে পারে, সবকিছুর থেকে ভয়টাকে বলা হয় ফোবিয়া। তাহলে এবার এই যে হাইড্রোফোবিক, হাইড্রো, হাইড্রো কথা অর্থ আগের দিন কি বলছি, কি বলছি? আমি বারবার বলবো না এগুলা কথা, বারবার আমি বলবো না, কিন্তু ক্লাসে মনোযোগ দাও, অনেক করছো, আমি বারবার বলবো না কিন্তু এগুলো।
হাইড্রো কথার অর্থ কি? হাইড্রেশন, হাইড্রেশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন কিসের সাথে সম্পর্কিত? কিসের সাথে? ওআরএস এর সাথে। ওআরএস এর ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সলিউশন। কিসের সাথে সম্পর্কিত? ওআরএস কেন খাই আমরা? কেন খাই আমরা ওআরএস? কিসের গ্লুকোজের পরিমাণ কমলো তোর বডিতে ওআরএস খাই? কি পড়িস না আগের দিনের পড়া সেটাই বলতে পারতেছিস না। ওআরএস কেন খাই বলো? দাঁড়ায় বলো তো, দাঁড়ায় দাঁড়ায় বলো। হ্যাঁ, জল না, লবণের পরিমাণ সাথে জলের পরিমাণ যদি কমে যায় তখন আমরা কি খাই? ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে কি জল সম্পর্কিত? তাহলে হাইড্রা মানে হলো জল, হাইড্রো মানে জল। বোঝা গেল? আগের দিন লিখে দিছি, যদি ক্লাস রেকর্ডিং থাকে স্পষ্ট ভাবে লেখায় দেওয়া আছে। হ্যাঁ, সব মনে থাকে আমার। বলি যে আমি বলছি এই কথা স্যার, তুমি তো বলছো, ক্লাসগুলো আছে দেখিস, একটু খুলে কি দেখিস? দেখিস না। যদি মনে হয় যে কিছু জিনিস ছাইড়ে গেছি, ক্লাসগুলো দেওয়া আছে, তোর লাইভ করা আছে, কিছু জিনিস মনে কর ভুলে গেছিস, সেই ক্লাসগুলো খুলে একদিন দেখিস। তো সেটা দেখার সময় নেই, 1 ঘন্টা কে দেখবি? সময় কি দিবি? ভালো নাম্বার পাইতে হলে না কষ্ট করতে হয়। যে 1 রোল যার হয়, যে মাধ্যমিকে 698 পায়, তার জন্য তাকে খাটতে হয়। হ্যাঁ, এমনি পায় না সে। বইসে হাসি ঠাট্টা করবো তাতে পাই যাবো? অতই সোজা? অনেক কষ্ট আছে। হাইড্রো কথার অর্থ কি? জল। তাহলে হাইড্রোফোবিক, ফোবিয়া কথার অর্থ কি বললাম? ভয়। তার মানে জলের প্রতি যদি ভয় থাকে সেটাকে বলা হয় হাইড্রোফোবিক। আর হাইড্রোফিলিক কথার অর্থ কি? জলের প্রতি ভয় না থাকাটাকে হাইড্রোফিলিক বলা হয়। মনে থাকবে? লিখলি না, কি মনে রাখলি তাহলে? দেখ বস, এই কথাগুলা লেখ, এই কথাগুলা বইয়ে নাই। হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক লিখে রাখ। এগুলা এগুলা বইয়ে পাবি না কোনোদিন। এই যে হাইড্রোফোবিক বানান। ফোবিয়া কথার অর্থ হলো জল। আর এখানে অসুবিধা কি হয়? এই ইয়েটা লিখলে বোঝা যায় না, নাহলে আমি হাইড্রা হলো একটা প্রাণী, নিডারিয়ান। হাইড্রো বলছি আমি। হাইড্রো মানে কি? জল। ফোবিক মানে কি? এইভাবে লিখলে সুবিধা হইলো না? তাহলে জলের ভয়কে বলা হয় হ্যাঁ বুঝা গেল? জলাকর্ষী মানে জলের দিকে আকর্ষণ করে যে জিনিসটা, তাকে জলাকর্ষী বলা হয়। আর জলের বিরুদ্ধে থাকে যে না, ওটাকে ফোবিয়া, ফোবিক বলা হয়। এবার মনে করো যাদের জলাতঙ্ক রোগ, কুকুর কাটলে কি হয়? জলাতঙ্ক রোগ হয়, তাদের কি হয়? জলের প্রতি ভয় হয়, সেটাকে বলা হয় হাইড্রোফোবিক বা হাইড্রোফোবিয়া। ওকে, তাহলে এই যে ফসফোলিপিড যে আছে, এইটা বললাম না 2টা স্তর, একটা কোষের দিকে সেটাকে বলা হয় অন্তঃস্তর, আর একটা কোষের বাইরের দিকে স্তর সেটাকে বলা হয় বহিঃস্তর। তো এবার বাইরের দিকে স্তরটা কি? একটা মানে হাইড্রোফোবিক, আর সরি এখানে ওই কথাটা লেখা নেই। আচ্ছা, এইবার দেখ, এই পাশে জল আছে, এই পাশেও জল আছে, আছে তো? কোষের এই যে ফসফোলিপিডের যে স্তর, তার ওই পাশেও জল আছে, তার এই পাশেও জল আছে। তাহলে এই জল আছে, জল আছে যেহেতু, মনে রাখবে এইভাবে, জল আছে জন্য ওই 2টা লেয়ার হলো হাইড্রোফোবিক, তারা জলের থেকে ভয় পায়। আর মাঝখানের এই অংশগুলো কি জল আছে? এখানে জল নাই, তাহলে এটাকে কি বলা হবে? সরি, ভুল বললাম। এইটা হলো হাইড্রোফিলিক। জল আছে যেহেতু, জলের সংস্পর্শে আছে যেহেতু হাইড্রোফিলিক। এই পাশের স্তরটা, এই পাশের স্তরটাকে বলা হয় হাইড্রোফিলিক, যেহেতু জলের সংস্পর্শে আছে। আর দেখ মাঝখানের স্তরটা কি জলের সংস্পর্শে আছে? নাই, তাহলে ওটাকে কি বলবো? হাইড্রোফোবিক, কারণ ও জল থেকে ভয় পায় জন্য ও মাঝখানে গুটায় আছে। বোঝা গেল? মনে কর এই একটা ফসফোলিপিড,
এই একটা ফসফোলিপিড। এই পাশেও জল আছে, এই পাশেও জল আছে। তো জলের দিকে যে দুটো মাথা আছে সেই দুটো মাথাকে বলবো আমি হাইড্রোফিলিক, জলাকর্ষী। আর মাঝখানে এই জায়গাটা কি জলের বিপক্ষে আছে বা দূরে আছে জল থেকে, সেই জন্য এটাকে জল হাইড্রোফোবিক বলা হবে। বোঝা গেল? তাহলে কোন পাশের জিনিসটা হাইড্রোফোবিক, কোনটা হাইড্রোফিলিক বোঝা গেছে? এবার কোষ পর্দার কাজ। এবার ওই জিনিসটাকে এবার যদি বলে তরল ফ্লুইড মোজাইক মডেলকে বর্ণনা করো, গঠন বর্ণনা করো, তখন কি লিখতে হবে? যে এরকম ফসফোলিপিডের স্তর থাকে, যার এক প্রান্ত হাইড্রোফোবিক বা জলভীতি না কি বলে, বইয়ের ভাষায় কি লেখা আছে বাংলাটা? এখানে আবার জলাকর্ষী আর জল বিকর্ষী। তাহলে যেটা হলো দেখাইলাম যে এই পাশের গোল আর এই পাশের গোল, এগুলা কি জলাকর্ষী, এটা জলাকর্ষী, আর মাঝখানের যে অংশটা সেটাকে বলা হয় জল বিকর্ষী। বাংলায় যদি বলি, বাংলাটাও মনে রাখতে হবে। ওই যে ফ্যাগোসাইটোসিস আসছে, ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস একই জিনিস, অনেকটা আসবো। আগে জানাটা বললাম কি, ছোট থেকে আসো, জিনিস বুঝতে পারবি তবে গেল। তারপরে কি, এবার ফসফোলিপিড যে স্তর থাকলো তার দুইটা ভাগ, হাইড্রোফোবিক হাইড্রোফিলিক গেল। এবং ফসফোলিপিড স্তরের মধ্যে কি থাকে, প্রোটিন গুলো ভাসমান অবস্থায় থাকে। এই জন্য এটাকে দেখতে অনেকটা মোজাইক মডেলের মতো লাগে। এইটা কি তরল মোজাইক মডেল বলা হয়। কে আবিষ্কার করেন? সিঙ্গার এবং নিকলসন 1972। ওকে, এটা এইটুকু কথা লিখলেই হবে। এবার কোষ পর্দার কাজ কি? সেম প্রথম কাজটা কি, দেহ মানে কোষ দেহকে বাইরের আঘাতজনিত ইয়ের থেকে রক্ষা করা। বোঝা গেল? কোষ প্রাচীরেরও সেম কাজ, আঘাতজনিত ইয়ের থেকে রক্ষা করা। দ্বিতীয় কাজ কি, কোষ মধ্যস্থ পর্দা বা কোষ বহিস্থ পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করে। কোষ মধ্যস্থ কি, কোষের ভেতরে যেগুলো আছে সেগুলোকে কোষ মধ্যস্থ বলা হবে, আর কোষের বাইরে যেগুলো আছে সেগুলোকে কি বলে? কোষ বহিস্থ। তাহলে এই যে এই দুইটা জিনিসের পরিবহন নিয়ন্ত্রণ করে কে? কোষ পর্দা। যেমন ওই যে উদাহরণস্বরূপ বলতে পারি অভিস্রবণ। অভিস্রবণ কেন হচ্ছে? কোষের ভিতরের জল বাইরে বের হয়ে যাচ্ছে, বাইরের জল ভেতরে ঢুকছে। ওকে, তারপরে আসবো কি, গলগি বডি। গলগি বন্ধু লিখছে এখানে, নট বন্ধু, এটা বডি। ওকে, গলগি বডি। ইয়ার মিনস হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওয়ান টাইপ অফ কোষীয় অঙ্গাণু। ওকে, তাহলে কি গলগি বডি, ইয়ার প্রভৃতি কোষীয় অঙ্গাণুতে সৃষ্টিতে মানে এদের তৈরি করতে সাহায্য করে কে? কোষ পর্দা। তার মানে কোষ পর্দার থেকে কিছু কোষীয় অঙ্গাণু তৈরি হয়, কি? গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তারপরে লাস্টে আসলো কি, পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল ও কঠিন খাদ্য গ্রহণ করে। এইবার আসবে তোর পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস। এবার পিনোসাইটোসিস কি আর ফ্যাগোসাইটোসিস কি? এটা কোষ পর্দা মনে করে, এটা একটা, হ্যাঁ এটা কোষ পর্দা। এইখানে একটা খাবার আছে, কি দ্বারা নির্মিত মানে? হ্যাঁ, তো ওই যে বলছি আবার ভুলে গেছি, এই যে মন নাই, বললাম তো আমি 80% এটা, 10% এটা বলছি। তাই দেখি। তো এই যে আমি যে তরল মোজাইক মডেল আঁকায় দিলাম, ওখানে কি আছে? ফসফোলিপিড আছে, তার মধ্যে এমবেডেড মানে গঠিত, গাঁথা অবস্থায় কি আছে? প্রোটিন আছে। এটাই ওর উপাদান, আর কিছু না। এবার পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস কি? এই যে এখানে দেখো, এই কোষ পর্দা, কোষ পর্দার বাইরে যদি মনে করো ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে, কোষ কি খায়? মানে আমাদের কোষ খায় না তাই বলে, কিছু সিঙ্গেল সেল অ্যানিমেল আছে, সিঙ্গেল, যেমন অ্যামিবা। অ্যামিবার খাদ্য কি? ভাইরাস ব্যাকটেরিয়া, ওর থেকে যেগুলো ছোট তাদেরকেই তো ও খাবে না। আমরা কি জানি বাস্তুতন্ত্রে, আমরা কি জানি? ছোট জিনিসকে বড় জিনিস খায়। তাহলে অ্যামিবা কাকে খাবে? অ্যামিবা কি বাঘকে খাবে? সম্ভব না, অ্যামিবার থেকে ছোট জিনিসকে অ্যামিবা খাবে। তো এইবার অ্যামিবা তো একটা কি, এরকম একটা কোষ, খালি একটাই কোষ। এবার অ্যামিবা তো মুখ নাই, হাত নাই যে মুখ হাত দিয়ে এভাবে ঢুকায় খাবে, তাই তো? অ্যামিবা খাওয়ার একটা পদ্ধতিতে আছে, সেই কি? এক হলো লিকুইড জাতীয় খাবার খাবে, আর এক হলো কঠিন জাতীয় খাবার খাবে। লিকুইড জাতীয় খাবার খাওয়াটাকে বলা হয় পিনোসাইটোসিস।
হ্যাঁ, আর কঠিন জাতীয় খাওয়ার পদ্ধতিটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এবার কিভাবে খায় বুঝলি, পিনোসাইটোসিস বলা হয় লিকুইড মানে তরল জাতীয় খাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয়। আর যদি বলি আমি ফ্যাগোসাইটোসিস কি, কঠিন জাতীয় কোনো পদার্থকে যদি খায় সেটাকে বলবো ফ্যাগোসাইটোসিস। ওকে, ক্লিয়ার? এবার খাওয়ার পদ্ধতি কি, এইবার দেখলো এখানে একটা ব্যাকটেরিয়া আছে, তখন কি করবে, আগের দিন দেখাচ্ছি, এরকম গিয়ে এরকম একটা ডিপ্রেশন তৈরি করবে ব্যাকটেরিয়াটা এখানে। এবার আস্তে আস্তে কি করবে, সেকেন্ড স্টেপে ঘিরে নিবে, এইভাবে ঘিরে নিল, ভিতরে ঢুকে গেল। এই প্রসিডিওরে একটা জিনিস তৈরি হয়, কি তৈরি হয় বলতো, মুক্তা তৈরি হয় না, মুক্তা। এই পিনোসাইটোসিস মানে কঠিন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি হয়, মুক্তা তৈরি হয়। মুক্তা কি, একটা বালিকণা মানে আর্টিফিশিয়াল ভাবে যারা তৈরি করে, কি করে, যে সেল গুলো আছে, শামুকের মাংসলো যে অংশটা, তার মধ্যে কি ইনজেকশন দিয়ে একটা অণু ঢুকিয়ে দেয়, বহিরাগত, ওর দেহের সাথে যেটা ম্যাচ করে না, বা লবণের টুকরো ঢুকিয়ে দেয়। এবার ঢুকিয়ে দিলে তারা সেটা কি করবে, এইভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ওটাকে খেয়ে ফেলবে। খেয়ে ফেলে আস্তে 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 কি, এর মধ্যে একটা লেয়ার জমাবে। কিসের লেয়ার, সেটা হলো ক্যালসিয়ামের লেয়ারও হতে পারে, প্রোটিনের লেয়ারও হতে পারে। জমাতে 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 এরকম একটা মুক্তার আকার ধারণ করবে। এবার মুক্তার আকার ধারণ করবে। এবার যে জিনিসটা আর্টিফিশিয়ালি ভাবে তৈরি করা হয়, সেই জিনিসটা যেই মুক্তাটা দেখবে গোল হবে, আর যেগুলো ন্যাচারালি তৈরি হয় ওগুলো গোল হয় না। কিন্তু বোঝা গেল, যেগুলো গোল হবে সেগুলো ভাববা যে ওগুলো মানুষ তৈরি, হ্যান্ডমেড। আর যেগুলো গোল হবে না সেগুলো কিন্তু ন্যাচারাল মেড, আর ওগুলোরই অমূল্য দাম। বোঝা গেল? আর এটা কিন্তু ওয়ান টাইপ ওর খাওয়ার, কিন্তু এটা বা আমাদের বডিতেও হয় এরকম একটা জিনিস, পাথর যে হয়, সেম প্রসিডিওরে আমাদের বডিতেও পাথর হয়। বোঝা গেল? বুঝাইলাম পিনোসাইটো, বোঝা গেছে তাহলে? এইটুকুই বোঝো, এইটার আরো বড় ব্যাখ্যা আছে, সেই বড় ব্যাখ্যাগুলো এখন লাগবে না তোমাদের, আপাতত এইটুকু বোঝো। তাহলে ফ্যাগোসাইটোসিস হলো কঠিন, আর এটা তরল। কঠিন খাওয়ার পদ্ধতি আর তরল খাওয়ার পদ্ধতি। স্যার আমি চেঞ্জ করে